তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আনা হবে বিদেশি বিশেষজ্ঞ। এবং মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। দেশের 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের অর্থনীতি পুনর্গঠন, ডিজিটালাইজেশন, তারুণ্য, জ্বালানি ও বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এছাড়া ইউএসএইড, নেপাল এবং চীনের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আরও জানাচ্ছেন রিহাদ মাহমুদ রমি। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। বৈঠকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন। অজয় বঙ্গ বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। এদিকে জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের আহতদের জন্য $5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এশিয়ান টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। আহত হয়েছে প্রায় ৮০০-র মতো মানুষ। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন হাত পা, কেউ হারিয়েছেন চোখ, আবার কেউ বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা করাতে করাতে এখন প্রায় নিঃস্ব। এশিয়ান টেলিভিশনকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদদের স্মৃতিতে আমরা শুধু শহীদ পরিবারের কথা ভাবছি না, প্রতিটি বাচ্চা যে আহত হয়েছে এবং প্রতিটি মানে সংসার যে সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার কথাই আমরা মাথায় রেখে কিন্তু এটা ভাবছি এবং এটা আমরা ভালো করেই বুঝি, উপলব্ধি করি যে এটা দীর্ঘমেয়াদী হতে হবে, এটা চলমান থাকতে হবে, নইলে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না। তবে এই অনুদান যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি, আমি আপনাদেরকে বলছি $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলথ মিনিস্ট্রি অর্থ যোগান দিচ্ছে, আমরা অর্থের যোগান দিচ্ছি, আর আমাদের স্যার তো ওনার জায়গা থেকে তো দিচ্ছেনই। সবটুকু মিলে আমি খুবই আশাবাদী যে আমরা আটকে যাব না, আমরা এই বাচ্চাদের পাশে থাকবো।
এছাড়া বিদেশি টিম এনে চলছে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আন্তর্জাতিক বিদেশি ট্রিটমেন্ট, বিদেশি ডাক্তারকে আনবো, আর প্রয়োজন হলে বিশেষ কেসে পাঠাবার ব্যবস্থাটা আমরা করব। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই, আমরা কোনো অপশনকে বাদ দেব না। নিহত ও আহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিনেশ মুর্শিদ। আমাদের কাজটা আমরা এখনো শেষ করতে পারিনি, কিন্তু অর্ধেকের বেশি 75% কাজ কিন্তু হয়ে গেছে। এই মাসে আমাদেরও ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রাজধানীতেও থেমে থেমে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। গত 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অফিস। আজ রাজধানীতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেছেন, আবাসিক হলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে। আবাসিক হল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থা খারাপ ছিল। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলোকে মেরামত করা হয়েছে। বিদ্যাপীঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেন কোনো শিক্ষার্থী যেন সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও কথা বলেন এই উপাচার্য। এ বিষয়ে কথা বলতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, এ বিষয়ে নতুন ভিসি আর কি কথা বলেছেন আমাদের জানাবেন। যে উনি যেটি বলেছেন যে আসলে আবু সাইদকে ঘিরে কিন্তু আজকে শুধু রংপুর নয়, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে এসেছি ভিসি মহোদয়ের কাছে, ওনার কাছ থেকে শুনবো যে এই রংপুরে আবু সাইদকে ঘিরে উনি কি পদক্ষেপ নিয়েছেন এবং এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উনি কিভাবে সাজাতে চান তার মুখ থেকে শুনবো। একটু যদি আপনি বলেন যে আবু সাইদকে ঘিরে যে আপনার কি পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। আমি গত 18 তারিখে জয়েন করার পরে 19 তারিখে জরুরি সিন্ডিকেট করছি। জরুরি সিন্ডিকেট করে প্রথম পদক্ষেপে ছিল আবু সাইদের যারা যারা হত্যাকারী তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তাদের বের করার জন্য যারা রিয়েল কালপ্রিট ছিল সময়কার তাদের জন্য তদন্ত কমিটির মাধ্যমে আমরা এই নিরূপণ করে যথাযথ আইন ব্যবস্থা করার জন্য আমরা এই বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তীতে এটা যাতে আন্তর্জাতিক আদালতে গিয়ে একটা আন্তর্জাতিক মানে বিচারের আওতায় নিয়ে আসতে পারি সেজন্য আমরা কর্তৃপক্ষকে এটা চিঠিতে জানাবো। এই ব্যাপারে দ্রুত এই বিচারটা যেন নিশ্চিত করা যায়। আর আমাদের হল অলরেডি গতকাল খোলা হয়েছে। আগামী 29 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে কিভাবে করা যায় এই জন্য আমি সকল পক্ষের সকল স্টেক হোল্ডারদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ ছাত্রছাত্রীদেরকে এবং সুশীল সমাজ সবাইকে আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠান যেন উত্তরবঙ্গে একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে শহীদ আবু সাইদের বিদ্যাপীঠকে আমরা যেন আন্তর্জাতিক মানের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারি সেই প্রচেষ্টা আমরা রাখবো ইনশাল্লাহ।
জি, ভিসি মহোদয় যিনি বলেছেন যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তরাঞ্চলের সেরা বিদ্যাপীঠ হিসেবে উনি যদি এটা গড়ে তুলতে চান সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো যেটা বলেছেন যে এখানে আবু সাইদকে ঘিরে যে কেন্দ্র করে যে আমরা বারবার যেটা বলি যে নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষার ক্ষেত্রে যারা সমন্বয়কে রয়েছে সব মিলে কিন্তু এখানে উনি এই বিশ্ববিদ্যালয়কে উনি যেমন রংপুরের মানুষ উনি পীরগঞ্জের মানুষ সুন্দর করে সাজাবেন এই প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেছেন। ধন্যবাদ বাদশাহ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে সহকর্মী বাদশাহ ওসমানীর সঙ্গে। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। টাঙ্গাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আলোচনা সভা, গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ঘাটাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপস শীল, সিডিসির চেয়ারম্যান ও দেওয়ালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুজাদ আলী খান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের হালুয়াঘাটের মৃৎশিল্পীরা। প্রতিমা বানানো শেষ হলেই শুরু হবে রঙের কাজ। তবে পারিশ্রমিক কমে যাওয়ায় হতাশ তারা। তবে আয়োজকরা বলেছেন, সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এবারের দুর্গোৎসব আর পূজার শুরু থেকেই বিসর্জন পর্যন্ত নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন প্রশাসন। দুর্গাপূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার পুলিশ ও পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। বরিশাল থেকে দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানিয়ে সহকর্মী নাসির উদ্দিন আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন। অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। আর এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের মন্দিরে মন্দিরে ইতিমধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমরা বরিশালের কয়েকটি মন্দির ঘুরে দেখেছি, যে মাটির কাজ যে ছিল তা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু রং তুলির কাজ, অর্থাৎ রং তুলির আসরের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলবে দেবীর আসল সৌন্দর্য। এরপরেই মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ 2 তারিখে মহালয়ার মাধ্যমে মহালয়া এবং 8 তারিখে দেবীর বোধন পূজা এবং 9 তারিখে ষষ্ঠী পূজা, অর্থাৎ ষষ্ঠী পূজার কল্পনার মধ্যে দিয়ে শুরু হবে কিন্তু দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। 12 তারিখে বিহিত পূজা এবং সিঁদুর খেলার মধ্যে দিয়ে, সিঁদুর খেলা এবং দেবী বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গা উৎসব। এবছর বরিশালে কিন্তু 545টি পূজা দুর্গা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া আমি পূজা উদযাপন কমিটির সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এবছর কিন্তু জাঁকজমক ভাবেই মন্দিরে পুজো উদযাপন হবে। তবে গত বছর সেই কিছু কিছু মন্দিরে কিন্তু আরো জাঁকজমক ভাবে পূজা উদযাপন করা হবে। এই পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপরতা থাকবে। মন্দিরে আনসার পুলিশ সহ র্যাব এবং সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। এছাড়াও বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিশিষ্ট সাংবাদিক এবং বিএনপি নেতা কাদের গনি চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীর আমিষাবাদ খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হোটেলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত নোয়াখালীর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নোয়াখালীর আরেক কৃতি সন্তান জাকির এইচ চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনও চলমান উল্লেখ করে তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে বিএনপি নেতাকর্মীদের কল্যাণের স্বার্থে দেশে বিদেশে সতর্ক থাকতে হবে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঝালকাঠির নলছিটির কুসঙ্গাল ইউনিয়নের জামুরা গ্রামের 2টি ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় 20 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলার জামুরা গ্রামে ঘটনা ঘটে। এই অভিযোগ করেছেন ঘেরের মালিক মাহবুবুর রহমান। স্থানীয় বাসিন্দারা জানান,
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের পারিবারিক শত্রুতা ছিল। এর জের ধরেই মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ মাহবুবের। এতে প্রায় 20 লক্ষাধিক টাকার মাছ মরে গেছে বলেও দাবি তার। এ বিষয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ আলী বলেছেন, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আর একবার। তরুণদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আনা হবে বিদেশি বিশেষজ্ঞ। এবং মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। দেশের 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ থাকলো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।